প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম জিয়ার মহাপ্রয়াণ। আপসহীন বিএনপি নেত্রীর মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো দেশ। কাল বাদ জোহর মানিক মিয়ায় জানাজা। রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের কবরের পাশে হবে দাফন। যিনি নেত্রী থেকে শত শত সন্তানের কোটি কোটি সন্তানের মায়ের রূপান্তর হয়েছে। মানুষের প্রতি ভালোবাসা, নেতাকর্মীদের প্রতি তার যে স্নেহ ভালোবাসা, ওইটুকুনি আমরা আগামী দিনে তাকে বাঁচিয়ে রাখতে চাই। ওনার কাছে আমাদেরকে অনেককেই শিক্ষা নিতে হবে যারা জাতীয় রাজনীতি করে। তার মৃত্যুতে 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোক পালন করবে। আগামীকাল দুপুর 2টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং মানিক মিয়া অ্যাভিনিউ, এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। বেগম জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক। কাল সাধারণ ছুটি ঘোষণা। জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। বিএনপি চেয়ারপারসন ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু সারা দেশে নেমে এসেছে শোকের ছায়া। তৃণমূল থেকে কেন্দ্র, শহর থেকে গ্রাম, সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিক সর্বস্তরে বিষাদের সুর। কাল দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আপসহীন বিএনপি নেত্রীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হবেন বেগম জিয়া। একটি অধ্যায়ের নীরব সমাপ্তি। থেমে গেল বাংলাদেশের রাজনীতির এক দৃঢ় আপোষহীন কণ্ঠ। রাজপথ থেকে রাষ্ট্র ক্ষমতা সবখানেই যিনি ছিলেন দৃঢ়চেতা, সেই বেগম খালেদা জিয়া আর নেই। দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। সবশেষ 23 নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বেগম জিয়াকে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর 6টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল 80 বছর। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও 3 বারের সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন বেগম জিয়া। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। চেয়ারপারসনের মৃত্যুতে 7 দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। এভারকেয়ার হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোক পালন করবে। 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল শোক পালন করবে। কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের সকল কার্যালয়, সকল দলীয় কার্যালয়ে 7 দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে। দলের সকল স্তরের নেতাকর্মীরা এই 7 দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবেন। প্রতিটি দলীয় কার্যালয়ে দেশনেত্রীর জন্য 7 দিন ব্যাপী কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয় ও নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এবং জেলা পর্যায়ের দলীয় কার্যালয়ে শোক বহি খোলা হবে। বুধবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাদ জোহর হবে বেগম জিয়ার জানাজা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে তাকে। জানাজা অনুষ্ঠিত হবে, দাফন হবে। জানাজার জন্য আমরা স্থায়ী কমিটি সিদ্ধান্ত নিয়েছি যে আগামীকাল দুপুর 2টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং মানিক মিয়া অ্যাভিনিউ, এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। এই জানাজা পড়াবেন আমাদের জাতীয় মসজিদের খতিব, অর্থাৎ বাইতুল মোকাররমের খতিব। বেগম জিয়ার জানাজা ও দাফন উপলক্ষে রাজধানীতে বুধবার আইন শৃঙ্খলা বাহিনীর 10,000 সদস্য মোতায়েন থাকবে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওনার জানাজা হবে। মরদেহ সকালেই এভারকেয়ার হাসপাতাল থেকে ফুল রাষ্ট্রীয় অনারে
ওনাকে নিয়ে আসা হবে। এই নিয়ে আসার সময় পুরো রাস্তার দুই পাশেই একটা স্পেশাল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ইনশিওর করা হবে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। স্টুডিওতে আছেন সহকর্মী আফজাল হোসেন, যাচ্ছি তার কাছে। আফজাল, যেমনটি দেখছিলাম বেগম জিয়ার মহাপ্রয়াণে সারা দেশের মানুষ তো বটেই, দলীয় যে কর্মসূচি সেটিও এর মধ্যে ঘোষণা করা হয়েছে। আপনি জানেন যে 7 দিনের রাষ্ট্রীয় শোক, 3 দিনের সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে, আবার 7 দিনের দলীয় কর্মসূচি। এর মধ্যে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে একটি শোক বই রাখা হয়েছে। সেখানে বিভিন্ন দেশের কূটনৈতিক এবং রাষ্ট্রদূতরা তারা সেই শোক বইয়ে স্বাক্ষর করছেন। না, যেটি বললাম যে বেগম জিয়া সবসময় বিভেদ নয়, তিনি উন্নয়ন চেয়েছেন, গণতন্ত্র চেয়েছেন এবং তার সংগ্রামটা ছিল মা ও মাটি মানুষের জন্য। এবং তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করেছেন এবং গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তিনি স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক এবং 5 আগস্টের পরে তিনি জাতীয় ঐক্যের প্রতীক হয়ে তিনি আমাদের মাঝে রয়েছেন। জাতির এই সংকটকালে তার উপস্থিতি খুব দরকার ছিল, কিন্তু শেষ বিচারে একদম আসলে ঠিকই বলেছেন, যেতেই হবে। সেটি একেবারে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যে আসলে যেই শোক বইয়ের জন্য বিভিন্ন কূটনীতিকরা এরই মধ্যে আসলে আমরা এরই মধ্যে দেখেছি যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তার জানাজায় নামাজে অংশ নেওয়ার জন্য আসবেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসবেন এবং অনেক বিশ্ব নেতারাও তার জানাজায় অংশ নিতে আসবেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আগামীকালকে বাদ জোহর দুপুর 2টায় মানিকটা অ্যাভিনিউতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। নামাজে জানাজাটা পরিচালনা করবেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব এবং 3:30টার দিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কবর রয়েছে, কবরের পাশে তার দাফনের কার্য সম্পন্ন করা হবে। এবং এই প্রক্রিয়ার জন্য আপনি জানেন যে তিনি যেহেতু আপসহীন নেত্রী, তার যে জনপ্রিয়তা, তার যে গ্রহণযোগ্যতা, সাধারণভাবেই রাজধানীতে আগামীকাল দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী, সাধারণ মানুষ তাকে যারা পছন্দ করতেন অবশ্যই অনেকে জড়ো হবে না। সেজন্য নিরাপত্তার বিষয়টি কিন্তু আসলে তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে প্রায় 10,000-এর মতো পুলিশ সদস্য থাকবেন এবং এপিবিএন সদস্য থাকবেন এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনাবাহিনী মোতায়েন থাকবেন। এবং এভার কেয়ার থেকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, এই পুরো এলাকাতেই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে এবং রাষ্ট্রীয়ভাবেই এই তার মরদেহটি জানা যাবে। আমরা একেবারে একটু মাঠে যেতে চাই, আমরা একটু এভার কেয়ার হাসপাতালের সামনের কি অবস্থা দেখতে চাই, সেই সঙ্গে রাজনৈতিক কার্যালয় গুলশানের কি অবস্থা, সেখানে আমাদের সহকর্মীরা আছেন আহমেদ সালিন এবং আছেন নাইম হাসান। আমরা শুরুতেই যাই সালিনের কাছে, দেখি কি খবর আছে এভার কেয়ার হাসপাতালের সামনে দেখে। সালিন, জানাবেন আমাদের যে এখনকার নেতাকর্মীদের ভিড় দেখতে পাচ্ছি, তারা এখন কি বলছেন? প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর 6টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং তার যে দাফন এবং জানাজার অনুষ্ঠানের যে বিষয়গুলি, সেগুলি কিন্তু আমাদের প্রতিবেদনগুলিতে জানছিলেন আপনারা। তারপর আমরা এখানকার পরিস্থিতি এবং তার জানাজার এবং দাফনের সবশেষ খবরগুলি আমরা বলবো। সেটি হচ্ছে যে আপনারা আজকে জানেন যে আজকে ভোরে যখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন এবং তারপর থেকেই তার নেতাকর্মীরা এবং সমর্থক সহ সাধারণ মানুষ এই হাসপাতাল এলাকায় জড়ো হতে থাকেন এবং তারা আসলে তাদের আবেগের যে বিষয়গুলি সেগুলি কিন্তু তারা জানাচ্ছিলেন। তারা বলছিলেন যে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া একজন আপোষের নেত্রী ছিলেন। গণতন্ত্র যে যাত্রায়, যে গণতন্ত্রের জন্য যে তিনি যে সংগ্রাম করেছিলেন, সেই সংগ্রাম অব্যাহত রাখবেন তাদের দলের নেতাকর্মীরা, সেটি কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ বেগম জিয়া যে গণতন্ত্রের জন্য যে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, একই সঙ্গে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিশ্চিতের জন্য যে সংগ্রামী জীবন তার ছিল, সেই বিষয়গুলো কিন্তু সর্বজন স্বীকৃত এবং তার যে বিরোধী পক্ষ বা তার প্রতিপক্ষ যারা আছে তারাও কিন্তু তাকে সমীহ করেন যে এই তার আপোষহীনতা এবং তার এই আজকের গণতন্ত্রের যে একটি নেত্রী হয়ে ওঠা, সেই বিষয়টা কিন্তু প্রতিষ্ঠিত হয়। আমরা বলে রাখতে চাই যে গতকাল সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থার বেশ কিছু অবনতি হলে তার কিন্তু বেশ অবনতি হয় এবং তিনি সেখান থেকে কিন্তু কালকে বিকেলবেলা নাগাদ তিনি কিন্তু আবার সেখান থেকে রেস্কিউ করেন এবং সেখান থেকে রিকভার করে বেরিয়ে আসেন এবং রাতে কিন্তু রাত 2টা নাগাদ আবারও তাকে সেখানে সেই অবস্থায় কিন্তু আবার ফিরতে হয়, অর্থাৎ আরও জটিল এবং সংকটময় অবস্থা তাকে চলে যেতে হয়। কিন্তু সেখান থেকে তিনি আর ব্যাক করতে পারেননি, ফিরে আসতে পারেননি এবং তার মৃত্যু হয় আজ সকাল 6টায়, যেটি আমরা জানতে পেরেছি তার চিকিৎসকদের মাধ্যমে, তার দলের নেতাকর্মীদের মাধ্যমে, সেটা আমরা জানতে পেরেছিলাম। আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে রাজনীতির যে জীবনটি তার রয়েছে, তিনি প্রতিষ্ঠাতা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর
বেগম জিয়া রাজনীতির অঙ্গনে তার পদার্পণ ঘটে এবং বিএনপির হাল ধরেন সেই সময়টি থেকে। অর্থাৎ বেগম জিয়া রাজনীতিতে আসার পর থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। একই সঙ্গে সেই সময় তিনি কিন্তু 7 বার গ্রেফতার হয়েছিলেন এরশাদের আমলে, অর্থাৎ স্বৈরাচার সরকার হুসেন মোহাম্মদ এরশাদের আমলে তাকে গ্রেফতার হতে হয়েছিল বহুবার। 7 বার তিনি গ্রেফতার হন এবং সেই আন্দোলন কিন্তু তিনি কোনো রকম আপোষ করেননি এবং আন্দোলন চালিয়ে যান। গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার জন্য তিনি বারবার সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন। অবশেষে 1990 সালে গণঅভ্যুত্থানের এরশাদ সরকারের পতন ঘটার পর 90 সালে একটি নির্বাচন হয়, যে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসেন এবং তিনি হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এবং তারপর থেকে তিনি 91 থেকে 96 পর্যন্ত তিনি সরকার পরিচালনা করেন। এরপরে আবার নির্বাচনের পর তিনি 96 সালেও কিন্তু তিনি ক্ষমতায় আসেন। এরপরে বিরোধী দলগুলোর চাপের কারণে তাকে ক্ষমতায় ছাড়তে হয় এবং তাকে নির্বাচন দিতে হয়, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে তাকে নির্বাচন দিতে হয় এবং সেই নির্বাচনে তিনি পরাজিত হলেও প্রধান বিরোধী দলের ভূমিকা তিনি পালন করেন 96 থেকে 2001 সাল পর্যন্ত। এবং 2001-এর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে কিন্তু তিনি আবারও সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে তিনি আবারও তার দল বিএনপি 4 দলীয় ঐক্যজোটকে সঙ্গে নিয়ে তিনি ক্ষমতায় আসীন হন এবং তিনি হন আবারও প্রধানমন্ত্রী, অর্থাৎ তিনি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন। 2001 থেকে 2006 সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব তিনি পালন করেন। তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন এবং দেশ পরিচালনা করেছেন তখন মানুষের অধিকার, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা সহ নারীর অধিকার সহ নারীর শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন করা সহ সবকিছু বিষয়ে কিন্তু তিনি বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলেন, যেগুলি এখনও দৃষ্টান্ত হয়ে রয়েছে বাংলাদেশের ইতিহাসে। এবং তারপরে 2006 সালে তিনি ক্ষমতা ছাড়ার পর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, অর্থাৎ 1/11 সরকার নামে যে পরিচিত সরকারটি, সেই সরকার ক্ষমতা নেওয়ার পর 2008 সালের ডিসেম্বরে যে নির্বাচনটি হয় সেই নির্বাচনে তিনি পরাজিত হন বা তার দল পরাজিত হলে তাকে বিরোধী দলে যেতে হয় আবারও। এবং 2009 থেকে 2013 সালের ডিসেম্বর পর্যন্ত এই সময়ে তিনি বিরোধী দলের ভূমিকা পালন করেন এবং বিরোধী দলে থাকা অবস্থায় তিনি কিন্তু গঠনমূলক সমালোচনা সরকারের করেছিলেন। এবং এই সরকারের তৎকালীন সরকারের, অর্থাৎ তিনি যতবারই ক্ষমতায় থেকেছেন, ক্ষমতা থেকে দেশকে উন্নয়নের পথে নিয়েছেন, দেশকে অগ্রযাত্রার ভূমিকা পালন করেছেন বেগম জিয়া। একই সঙ্গে মানুষের অধিকার রক্ষায় তিনি কাজ করেছেন। তেমনি যখন তিনি ক্ষমতায় ছিলেন না, বিরোধী দলে ছিলেন, ঠিক তখনও কিন্তু সরকারের গঠনমূলক সমালোচনা করে দেশের অগ্রযাত্রায় ভূমিকা তিনি পালন করেছিলেন বেগম জিয়া। এবং এই বিষয়গুলি কিন্তু ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে। একই সঙ্গে বেগম জিয়ার যে বিরোধী দলে থাকা সময়ে তিনি যেসব পদক্ষেপ নিয়েছিলেন এবং যেই ধরনের সমালোচনা সরকারের করা বা সরকারকে ভুল ধরিয়ে দেওয়া, সেই বিষয়গুলির কারণে তিনি জনপ্রিয় ওঠেন। তিনি যখন রাজনীতিতে আসেন তখন থেকে তিনি বেশ জনপ্রিয় ওঠেন সাধারণ মানুষের কাছে। এবং অবশেষে 2014 সালে যখন একতরফা নির্বাচন হয় আওয়ামী লীগ সরকারের আমলে, সেই নির্বাচন কিন্তু তারা বয়কট করে বিএনপি। এবং 2018 সালে আবারও 5 বছর পর যখন আরেকটি নির্বাচন হয় তখন তারা নির্বাচনে অংশ নিলেও সেই নির্বাচনে কিন্তু সেটি একতরফা নির্বাচন বলে বিবেচিত হয় এবং যে নির্বাচনে বিএনপিকে পরাজয় বরণ করতে হয়। এবং তারপরে কিন্তু 2013 সালের পরে কিন্তু আর সংসদে যাওয়া হয়নি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির। তারপর থেকে কিন্তু সংসদের বাইরে রয়েছে এই দলটি। এবং গত 15.5 বছর আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির উপরে এবং বিরোধী দলের উপরগুলিতে, বিরোধী দল যেগুলি যারা ছিলেন তাদের উপর যে নিপীড়ন নিষ্পেষিত হয়েছিল এবং সেই চিত্র কিন্তু আমরা বারবার দেখেছি, বারবার জানিয়েছিলাম। সেখানে বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা সাজা দেওয়ার ঘটনাগুলি ঘটেছে। তার থেকে কিন্তু রেহাই পাননি বেগম খালেদা জিয়া, তাকেও কিন্তু কারাবরণ করতে হয়েছে। তার বিরুদ্ধে যে মিথ্যে মামলা দেওয়া হয়েছিল 2টি মামলায়, সেই মামলায় তাকে সাজা দেওয়া হয় এবং সাজা ভোগ করে তিনি কারাবন্দি অবস্থায় 2 বছর 1 মাস 13 দিন তিনি কারাবন্দি ছিলেন পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পরিত্যক্ত এবং নির্জন কারাগারে। যে কারাগারে থাকা অবস্থায় তার কিন্তু বেশ কিছু রোগে আক্রান্ত হন তিনি এবং সেই রোগে আক্রান্ত হওয়ার পর তার উন্নত চিকিৎসা না হওয়া এবং তার যে সঠিক সময় সঠিক চিকিৎসা না হওয়ার কারণেই আজকে তার পরিণতি হয়েছে, সেটি কিন্তু তার চিকিৎসকরা এবং তার বিএনপির পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে বারবার কিন্তু এই বক্তব্যগুলি দেওয়া হয়েছে, দাবি করা হচ্ছে, অভিযোগ করা হয়েছিল। অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে যে
তার উপরে নির্যাতন নিপীড়ন এবং তার পরিবারের উপর যে নির্যাতন নিপীড়ন হয়েছিল সেগুলির কারণেই মূলত আজকের এই পরিণতি বেগম জিয়ার। হয়তো তিনি সঠিক সময় সঠিক চিকিৎসা পেলে তিনি হয়তো আরও কিছুদিন বেঁচে থাকতেন, আরও কিছুদিন সাধারণ মানুষের কাছে তিনি গণতন্ত্রের যে অগ্রণী নেত্রী ছিলেন সেই হিসেবে তিনি বিবেচিত হতেন এবং তিনি মানুষকে পথ দেখাতেন, দেশকে পথ দেখাতে পারতেন। সেই বিষয়টা কিন্তু তার চিকিৎসক, তার দলের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হয়েছে। সেই ক্ষেত্রে বলা যায় যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি রাজনীতিতে আসার পর থেকে তার মৃত্যু পর্যন্ত, অর্থাৎ আজ ভোর 6টা পর্যন্ত তিনি কিন্তু কারোর সঙ্গে কখনো মাথা নত করেননি, কোনো আপোষ করেননি। তিনি আপোষের নেত্রী হিসেবে বিবেচিত হয়েছেন। কখনোই বিরোধী দল ছিলেন বা সরকারে ছিলেন, প্রতিপক্ষকে কখনোই সমালোচনা বা কঠোর সমালোচনা বা কোনো রকমের কটূক্তি তিনি কোনোদিন করেননি এবং তিনি এমন একজন নেত্রী ছিলেন যাকে নিয়ে এখনও তার প্রতিপক্ষরাও তাকে নিয়ে প্রশংসা করেন এবং তাকে গণতন্ত্রের অগ্রপথিক হিসাবে তাকে গণ্য করে থাকেন বেগম খালেদা জিয়াকে। এবং সেই নেত্রীর আজ প্রয়াণ এবং আগামীকাল তার জানাজা অনুষ্ঠিত হবে এবং তাকে দাফন করা হবে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই, যেখানে জিয়া উদ্যানে শেরে বাংলা নগরের যেখানে তিনি জিয়াউর রহমান শায়িত আছেন তার কবরের পাশেই তাকে দাফন করা হবে। এই রাজনীতিকের শেষ দিবে আপনাদের দর্শকদের সময় টিভির সঙ্গে থাকার আমন্ত্রণ জানিয়ে আমি এখান থেকে শেষ করছি। এখন গুলশানে যাচ্ছি, যেখানে আমাদের সহকর্মী রয়েছেন, সেখানকার আপডেট জানাবেন নাইম। সবাই আসছে, ডাক দিলেই তো আসছে। মঙ্গলবার সকালের শুরুটা কিন্তু অন্যান্য দিনের মতো স্বাভাবিক একটি শুরু ছিল না এই দেশের মানুষের জন্য, কারণ আজ সকালটা শুরুই হয়েছে একটি শোক সংবাদ দিয়ে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ 1 মাস রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ ভোর 6টায় তিনি মৃত্যুবরণ করেন। এরপরেই কিন্তু তার এই মৃত্যুর খবর সারা দেশে ছড়িয়ে পড়ে, এমনকি এই মৃত্যুর খবর সারা দেশে ছড়িয়ে পড়ার পর সারা দেশের মানুষের মধ্যে এক ধরনের শোকের পরিবেশ তৈরি হয়। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীদের যথেষ্ট ভিড় রয়েছে। মূলত আজ সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরের পর থেকেই এই রাজধানীর গুলশানের খালেদা জিয়ার যে রাজনৈতিক কার্যালয়, সেই কার্যালয়ে এসে ভিড় জমাচ্ছেন দলীয় নেতাকর্মীরা। এরপরে এখনো পর্যন্ত প্রায় 12 ঘন্টা সময় অতিবাহিত হলেও কিন্তু এখানে এসে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে রাষ্ট্রদূত ও কূটনৈতিক ব্যক্তিবর্গরাও এসে এখানে হাজির হচ্ছেন। বিশেষ করে খালেদা জিয়ার মৃত্যুর পর এখানে হচ্ছে একটি শোক বইয়ের ব্যবস্থা করা হয়েছে, যেই শোক বইয়ে এসে স্বাক্ষর করে যাচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। এখানে আমাদের কাছে পাওয়া তথ্য মতে এখনো পর্যন্ত প্রায় 60টি দেশের রাষ্ট্রদূতরা এখানে এসেছিলেন, তারা এসে এই শোক বইয়ে স্বাক্ষর করে গেছেন। তবে নেতাকর্মীরা কিন্তু আজকে এসেছেন যে বেগম জিয়ার প্রতি তাদের যেই ভালোবাসা ও আবেগের জায়গা, সেই আবেগের জায়গা থেকে তারা বলছেন যে বিগত 40 বছরও দীর্ঘ সময়ের বেগম জিয়ার যেই রাজনৈতিক ক্যারিয়ার, সেই দীর্ঘ পথ চলায় তারা অসংখ্যবার এই গুলশানের যে রাজনৈতিক কার্যালয় সেখানে তারা এসে উপস্থিত হয়েছিলেন। তবে এবার তারা এসেছেন এমন একটি কারণে, যেই কারণে তারা কখনোই এই রাজনৈতিক কার্যালয়ের সামনে আসতে চাননি। তারা এখানে এসেছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে তারা বলছেন যে অতীতে এই রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে অসংখ্যবার বিএনপির চেয়ারপারসন তিনি বিভিন্ন সম্মেলন, সভা সমাবেশের ডাক দিয়েছেন, বিভিন্ন কর্মসূচির ডাক দিয়েছেন, তখন তারা এখানে তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েছিলেন। তবে আজকে তারা এখানে এসেছেন, তবে সেখানে কিন্তু আর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপস্থিতি নেই। তবু তারা এখানে এসে হাজির হয়েছেন শেষবারের মতো এই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যেই শেষ যাত্রা, সেই শেষ যাত্রায় তারা উপস্থিত থাকার জন্যই মূলত এখানে এসে হাজির হয়েছেন। আজকে সন্ধ্যার পর থেকেই কিন্তু এই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের আশেপাশের যেই সড়কগুলো, এই সড়কগুলোতে কিন্তু যথেষ্ট পরিমাণের আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এখানে পুরোপুরি নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিবর্গ ছাড়া বা কোনো যথেষ্ট কারণ ছাড়া কিন্তু কাউকে সেভাবে প্রবেশ করতে দেওয়া যাচ্ছে না। তবে দর্শক, আপনাদেরকে যদি দেখাতে চাই যে এখানে কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আসছেন। তারা যেমন আসছেন, তারা আসার পরে এখানে এসে বিভিন্ন যেই শোক বই, সেই শোক বই তারা এখানে স্বাক্ষর করে যাচ্ছেন। যেই শোক বইটি মূলত এই রাজনৈতিক কার্যালয়ে আগামী 3 দিন পর্যন্ত রাখা হবে বলে জানিয়েছে বিএনপি
বিএনপির মিডিয়া সেলের সদস্য। এর আগে আজকে দুপুরে কিন্তু এই বিএনপির রাজনৈতিক কার্যালয়ে একটি স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেই বৈঠকে শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন যে আগামীকাল দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপরে তাকে দাফন করা হবে জিয়াউর রহমানের সমাধির বা কবরের পাশে। এরপরে তিনি কিন্তু বিএনপি মহাসচিব দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। তারা বলেছেন যে তারা এখানে যে ভিড় জমাচ্ছেন, এই ভিড়কে কেন্দ্র করে কোনো ধরনের যেন বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি না হয়। এছাড়া আমরা আজকে সকাল থেকেই দেখেছি যে বিশেষ করে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল, তারপর নয়াপল্টনের যে বিএনপি কার্যালয়, এছাড়াও এই গুলশানের যে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়, এই কার্যালয়গুলোর সামনে কিন্তু নেতাকর্মীদের ভিড় লেগেই আছে। তারা এখানে আসছেন শেষবারের মতো যেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যে শোক বইটি এখানে রাখা হয়েছে, সেই শোক বইয়ে তারা স্বাক্ষর করে যাওয়ার চেষ্টা করছেন। এছাড়াও আমরা যদি বলতে চাই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু শুধু একটি রাজনৈতিক দলেরই শীর্ষ নেতা ছিলেন এরকমও কিন্তু না, তিনি কিন্তু ছিলেন একটি দেশের জনমানুষের নেতা। তিনি যেমন আপোষহীন ছিলেন তার ব্যক্তিত্বের কারণে, এছাড়াও তিনি তার এই যে দীর্ঘ 41 বছরের রাজনৈতিক কেরিয়ার, এই রাজনৈতিক কেরিয়ারে তিনি সবসময় চেয়েছিলেন যে দেশের মানুষের সঙ্গে থাকতে। তিনি কিন্তু সর্বদা চেষ্টা করে গেছেন যে এই দেশেই যেন তিনি মৃত্যুবরণ করেন। এ কারণে অতীত বিভিন্ন সময় আমরা দেখেছি যে তার শারীরিক অবস্থার যতই অবনতি হোক না কেন, তিনি কিন্তু কখনোই এই দেশের মাটি ছেড়ে যেতে চাননি। তিনি বারবার তার নেতাকর্মীদেরকে বলেছিলেন যে আমাকে আপনাদের কাছ থেকে দূরে সরে দেওয়ার বা দূরে ঠেলে দেওয়ার নানা রকমের অপচেষ্টা চলছে, তবে আমি সবসময় চেষ্টা করি বা আমি সবসময় চাই যে এই দেশের মানুষের কাছে থাকতে, এই দেশের মানুষের সঙ্গে থাকতে। বিভিন্ন সময় তিনি বলেছেন যে তিনি যদি কোনো রাজনৈতিক কারণেও যদি দেশের বাইরে যেয়ে থাকেন, সেখানে কিন্তু হচ্ছে তিনি খুব একটা লম্বা সময় থাকতে পারেন না, কিংবা তিনি সেখানে যতটুকু সম্ভব চেষ্টা করেন যে হচ্ছে এই দেশের মানুষের মাঝেই থাকতে, দেশের মানুষের সঙ্গে থেকেই এখান থেকেই যেন তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারেন। তিনি কিন্তু সেটাই করেছেন। তিনি তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হচ্ছে দেশের মানুষের পাশেই ছিলেন। দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাব রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে। সেখানে রয়েছে আমাদের সহকর্মী আতাউর কাউসার। অঙ্গনে জাতীয়তাবাদী দল বিএনপির কাছেই প্রিয় ব্যক্তি ছিলেন বিষয়টি কিন্তু তা নয়। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের যেই পথ, এই পথটাকে সুগম করতে যে কয়েকজন ব্যক্তির প্রচণ্ড পরিমাণ অবদান ছিলেন, তার মাঝে একজন বেগম খালেদা জিয়া। এবং আপোষহীন এই নেত্রী গণতান্ত্রিক উত্তরণে সব সময় সোচ্চার ছিলেন, যার প্রেক্ষিতেই কিন্তু বাংলাদেশে যে সুন্দর একটি গণতান্ত্রিক আবহ তৈরি হয়েছিল, সেই আবহটি বাংলাদেশের মানুষ পেয়েছিলেন। তো সব মিলিয়ে এই মানুষটির আজ মৃত্যু হয়েছে এবং তার মৃত্যুতে পুরো জাতি আজ শোকাবহ। যেমনটি আমি বলছিলাম যে এই শূন্যতা শুধুমাত্র বিএনপির নয়, এটি রাজনৈতিক অঙ্গনের একটি শূন্যতা, যে শূন্যতা পুরো রাজনৈতিক অঙ্গনে যত রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন সকলেই আসলে এক বাক্যে স্বীকার করবেন যে আজ একজন অভিভাবক হারালেন বাংলাদেশের রাজনীতি। তো বাংলাদেশের রাজনীতি যে অভিভাবক হারালেন, এই অভিভাবকের শূন্যতা আসলে পূরণ হওয়ার নয়। এবং এই মুহূর্তে এভার কেয়ারের সামনে আপনারা দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা থেকে শুরু করে সাধারণ মানুষ অনেকেই আজ এখানে এসেছেন। তারা জানেন যে তারা হয়তো শেষ দেখা দেখতে পাবেন না বেগম জিয়াকে, কিন্তু তারপরেও তারা এখানে এসেছেন। এই যে তারা এখানে এসেছেন, আমরা দেখেছি অনেকে মোনাজাত করছেন, অনেকে কাঁদছেন। এই সব কিছুই কিন্তু আসলে তার প্রতি তাদের যে ভালোবাসা, সেই ভালোবাসার বহিঃপ্রকাশ। যে ভালোবাসার কথাটি কিছু সময় আগে আমি বলেছিলাম যে বেগম জিয়া এমন একজন ব্যক্তি যিনি সর্বজন স্বীকৃত একজন ভালো মানুষ হিসেবেই এবং খুবই সুন্দরভাষী মানুষ হিসেবে তিনি পরিচিত ছিলেন। আমরা বিভিন্ন সময় দেখেছি রাজনৈতিক অঙ্গনের নানান অস্থিরতায় আসলে উত্থান পতন থাকে এবং রাগ অনুরাগ থাকে, কিন্তু আসলে বাঙালি কখনোই, বাংলাদেশি যারা রয়েছেন তারা বলতে পারবেন না যে বেগম খালেদা জিয়াকে খুব বেশি রাগান্বিত হয়ে এমন কোনো কথা বলতে যেটি আসলে বিতর্কের সৃষ্টি করেছে কখনো। কাজে তিনি খুব মিষ্টভাষী একজন মানুষ ছিলেন, কিন্তু মানুষ হিসেবে রাগ ক্রোধ থাকবে, কিন্তু সে রাগের বহিঃপ্রকাশ কখনো তার এমন হয়নি যেটি কখনো বিতর্ক তৈরি করবে। তো সব মিলিয়ে এ ধরনের একজন মানুষের মৃত্যু অবশ্যই রাজনৈতিক একটি হাহাকার তৈরি করেছে, রাজনৈতিক অঙ্গনে শূন্যতা তৈরি করেছে, যে শূন্যতা একটি হাহাকারের জন্ম দিয়েছে। এবং দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, যদিও সকলেই জানেন যে এই মহান রাজনীতিবিদের আজ মৃত্যু হয়েছে। আজ ভোর 6টায় এভার কেয়ারে দীর্ঘ 1 মাসেরও বেশি সময় চিকিৎসাধীন থাকার পর আজ ক্লিনিক্যালি ডেড ঘোষণা করা হয় তাকে। অর্থাৎ বাঙালি আজ একজন খুবই
গুরুত্বপূর্ণ রাজনীতিবিদকে, আসলে একজন অভিভাবককে তিনি হারিয়েছেন। এবং যে বিষয়টি জানিয়ে রাখতে চাই যে আগামীকাল তার দাফন হবে, এবং আগামীকাল তার দাফনের যে বিষয়টি একটু জানিয়ে রাখি যে তাকে আগামীকাল সকালে এবার কেয়ার হাসপাতাল থেকে নেওয়া হবে, এবং আগামীকাল সকালে এবার কেয়ার হাসপাতাল থেকে প্রথমেই নেওয়া হবে গুলশানে তার যে বাসভবন ফিরোজায় সেখানে, এবং সেখানে কিছু সময় তাকে রাখা হবে। সেখানে নিশ্চয়ই তার রাজনীতিবিদ যারা সহকর্মী রয়েছিলেন এবং তার আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা শেষবারের মতন তাকে দেখার সুযোগ পাবেন। পরবর্তীতে তার মরদেহ নিয়ে যাওয়া হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এই সংসদ ভবনে দীর্ঘ সময় তিনি কাটিয়েছেন, এই সংসদ ভবনে দীর্ঘ সময় নেতৃত্ব দিয়ে তিনি বাংলাদেশের মানুষকে নানান কিছু উপহার দিয়েছেন। বাংলাদেশের মানুষ আজীবন আসলে প্রত্যেক ব্যক্তি তাকে মনে রাখবেন। তো সেই কারণেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাকে নেওয়া হবে, এবং পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে দাফন করা হবে বাদ জোহর জানাজার পরে। এই ছিল এবার কেয়ারের সামনে থেকে বেগম জিয়ার মৃত্যুর এবং তার কবর ও জানাজার ব্যাপারে সর্বশেষ তথ্য আমার কাছে। আফজাল, সহকর্মী আতাউর কাউসার, এছাড়া নাইম যারা ছিলেন এভার কেয়ার হাসপাতাল এবং গুলশানে বেগম জিয়ার যে রাজনৈতিক কার্যালয় আছে সেখানকার সামগ্রিক পরিস্থিতি, এবং আতাউর কাউসার যেমনটি বলছিলেন যে বেগম জিয়ার মৃত্যুতে রাজনীতিতে একটি হাহাকার তৈরি হয়েছে। আমি বিভিন্ন ফুটেজ দেখছিলাম গণমাধ্যম, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেতাকর্মীরা অনেকে বুক চাপড়ে কাঁদছে। যে দৃশ্যগুলো এগুলো আসলে তাদের একেবারে মনের আর্তনাদ, কারণ বেগম জিয়া আসলে সাধারণ মানুষের কাতারে তিনি যেভাবে নিয়ে গেছেন, একইভাবে আসলে দেশের জন্য তিনি যা করেছেন সেটি আজীবন স্মরণীয় হয়ে থাকবেন। যে কারণে আসলে সাধারণ মানুষ তার মৃত্যুতে এতটা ব্যথিত এবং গণতন্ত্র এবং যেটি আমি আগেও বলেছি যে মানুষের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার যে আপোষহীন সংগ্রাম, এবং যেটি বারবারই বলার চেষ্টা করছি যে বেগম খালেদা জিয়া বারবারই যেটি বলতেন যে দেশের বাইরে তার কোনো ঠিকানা নেই, বাংলাদেশটাই এবং বাংলাদেশের মাটি, বাংলাদেশের মানুষ এগুলোই তার আপনজন। এভাবেই তিনি তার পুরো জীবনটা এই রাজনীতি এবং দেশের জন্য কাটিয়েছেন, এবং তার যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং প্রায় 4 দশকেরও বেশি সময় ধরে তিনি বিএনপির নেতৃত্ব দিয়ে আসছিলেন, এবং প্রায় 43 বছরের রাজনৈতিক ক্যারিয়ার, কোনো অবস্থাতেই শেখ হাসিনার আক্রোশের তিনি শিকার হয়েছেন। শেখ হাসিনার আক্রোশের তিনি শিকার হয়েছেন, তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, তার বাড়ির সামনে বালুর ট্রাকের ব্যারিকেড দেওয়া হয়েছে, তাকে কারাবন্দী হতে হয়েছে। তুমি শেখ হাসিনার আমলে 2 বছর 1 মাস 13 দিন জেল খেটেছেন। এর আগে 111-এর সময় তিনি 1 বছরের মতো তিনি কারাভোগ করতে হয়েছে। সে সময় তাকে মাইনাস করার একটা পরিকল্পনা ছিল। 111-এর সরকার তাকে চাপ দিয়েছিলেন দেশের বাইরে যাওয়ার জন্য, সপরিবারে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার জন্য সকল ধরনের বন্দোবস্ত করা হয়েছিল। শুধু তাই না আফজাল, কোনো কিছুতেই তিনি দৃঢ়কণ্ঠেই বলেছেন যে তারেক রহমানকে যেভাবে একেবারে পরিকল্পিতভাবে দূরে সরিয়ে রাখা হয়েছে। আপনি জানেন যে একেবারে 2008-এর পরবর্তী থেকে আমি যদি বলি 111 সরকার পরবর্তী, এরপরেও কিন্তু তারেক রহমানের কোনো না কোনোভাবে ফিরে আসার সুযোগ ছিল যদি সেটি আওয়ামী লীগ সরকার যদি নিশ্চিত করত। একেবারে পরিকল্পিতভাবে তার সন্তানকেও তার থেকে দীর্ঘ 14-15 বছরের বেশি সময় তার থেকে আলাদা করে রাখা হয়েছে। এবং আমরা দেখেছি লন্ডনে তিনি যখন যান, মা ছেলের মধ্যে যে আবেগ সেটি কিন্তু একেবারে ফুটে উঠেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একেবারে একা হয়ে গেলেন, এবং তিনি যখন লন্ডনে ছিলেন তার ছোট ভাই আরাফাত রহমান কোকুকে হারাতে হয়েছে, আজকে তার মাকে হারাতে হলো। তার বয়স যখন খুব কম তখন তিনি তার বাবাকেও হারিয়েছেন। একদম আফজাল, আমরা আবারও আসবো আলোচনায়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে দেশের সব রাজনৈতিক দল। নেতারা বলছেন গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এবং মানুষের অধিকার আদায়ে তার অবদান অপরিসীম। 80 বছরের জীবনে 44 বছরই কেটেছে রাজনীতিতে। 3 বার নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী, কখনো হারেননি ভোটের লড়াইয়ে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক স্তব্ধ দেশ। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর মৃত্যুর খবরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ছুটে আসেন বিভিন্ন দলের অসংখ্য নেতাকর্মী। দেশের বর্তমান পরিস্থিতিতে বেগম জিয়ার মৃত্যুকে অপূরণীয় ক্ষতি হিসেবে অভিহিত করেন তারা। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ চিরদিন তাকে স্মরণ রাখবে। বেগম খালেদা জিয়ার তিনি এমন একটা সময়ে তিনি আমাদের মাঝখান থেকে বিদায় নিয়েছেন যখন দেশ একটা গুরুত্বপূর্ণ ক্রান্তিকালে। তিনি কোনো নীতি প্রশ্ন আপোষ করেন নাই, কিন্তু অন্যের কাছে মাথা নত করেননি। অঙ্গীকারাবদ্ধ এই রকম নেতৃত্ব আমাদের বাংলাদেশে
খুব সাম্প্রতিককালে আসেইনি, তার ছবি বাংলাদেশের মানুষের মনে বহুদিন গাঁথা থাকবে। কখনো ওনার মুখ থেকে কোনো ধরনের প্রতিহিংসামূলক আচরণ আমরা দেখিনি। বেগম জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে দেশের সব রাজনৈতিক দল। আওয়ামী লীগ বলছে, প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির প্রধানের অবদান অপরিসীম। জামাত বলছে, মানুষের অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে দীর্ঘ লড়াইয়ের জন্য স্মরণীয় হয়ে থাকবেন তিনি। এনসিপি বলছে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে বেগম জিয়ার সাহসী নেতৃত্ব গণতান্ত্রিক অধিকার আদায়ে পথ দেখিয়েছে। তিনি তার জীবনে মানুষের অধিকার এবং গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। নির্বাচনী প্রক্রিয়া ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের বিকাশে বেগম জিয়ার রাজনৈতিক ভূমিকা দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে শোক বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। জানাজার জন্য কাল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নিখাদ দেশপ্রেমিক বেগম জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারালো। তার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম জিয়ার অবদান আজীবন শ্রদ্ধা ভরে স্মরণ করবে জাতি। তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। এই গভীর শোকের মুহূর্তে আমি তার পরিবারের সদস্যবৃন্দ, রাজনৈতিক সহকর্মী এবং অগণিত কর্মী সমর্থকদের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি। বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফেসিবাদের বিরুদ্ধে তার আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে। দেশ ও জাতির প্রতি তার সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তার অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। এমন একজন মহান দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয়। প্রিয় দেশবাসী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। মা বেগম খালেদা জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লিখেন, সবাইকে ছেড়ে চলে যাওয়া বেগম খালেদা জিয়া কারো জন্য ছিলেন দেশনেত্রী, আবার কারো জন্য ছিলেন আপসহীন নেত্রী। নিজের পোস্টে বাংলাদেশের গণতান্ত্রিক পথযাত্রায় বিএনপি চেয়ারপারসনের অনিঃশেষ ভূমিকার কথা উল্লেখ করেছেন তারেক রহমান। বলেন, নিজের পুরো জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য। আজীবন লড়েছেন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে। নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে। তারেক রহমান আরও উল্লেখ করেন, বারবার গ্রেফতার হয়েছেন, চিকিৎসা বঞ্চিত হয়েছেন, সর্বোচ্চ নিপীড়নের শিকার হয়েছেন। তবুও যন্ত্রণা ও অনিশ্চয়তার মধ্যে থেকেও বেগম খালেদা জিয়া অদম্য সাহস, সহানুভূতি ও দেশপ্রেম সঞ্চার করেছিলেন পরিবারের প্রতিটি সদস্যের মাঝে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জেলায় জেলায় শোকের ছায়া নেমে এসেছে। স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেক নেতাকর্মী। দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ সহ তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আয়োজন করা হয় কোরআন তেলাওয়াতের। সবাইকে শোকের সাগরে ভাসিয়ে অনন্ত লোকে পাড়ি জমালেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সারা দেশে শোকাবহ পরিবেশ। বেগম জিয়ার মৃত্যুর খবরে জেলায় জেলায় বিএনপি কার্যালয়ে জড়ো হন নেতাকর্মীরা। বুকে ধারণ করেন কালো ব্যাজ, উত্তোলন করা হয় কালো পতাকা।
আর কখনো দেখা হবে না প্রিয় নেত্রীকে, পাবেন না দিক নির্দেশনা। তার মৃত্যুতে অভিভাবকহীন হয়ে পড়েছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকে। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য খালেদা জিয়ার মতো একজন নেত্রীর বিশেষ প্রয়োজন ছিল। মহান আল্লাহ জানে, মহান আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেলেন, আমরা অভিভাবক শূন্য হলাম। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য উনি নিজেকে জীবনের সর্বোচ্চ স্যাক্রিফাইস যেটা সেটা করেছেন। বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় যারা মৃত্যুর দিকে ধাবিত করেছে তাদের নামও ইতিহাসে লেখা থাকবে। তারপরও আমি মনে করি যে বেগম খালেদা জিয়া শত বছরেও এরকম বেগম খালেদা জিয়ার কখনো জন্ম হবে না। বাংলাদেশকে হৃদয়ে ধারণ করেছেন, বাংলাদেশের মানুষকে ধারণ করেছেন। আজকে ওনার মৃত্যুতে পুরা বাংলাদেশ আজকে শোকাহত। ওনার যে আপুসীন মনোভাব, কঠিন মন মানসিকতা, মানুষের প্রতি ভালোবাসা, নেতাকর্মীদের প্রতি তার যে স্নেহ ভালোবাসা, ওইটুকুনি আমরা আগামী দিনে তাকে বাঁচিয়ে রাখতে চাই রাজনীতির মাঠে। বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন দলীয় কর্মী সমর্থকরা। আয়োজন করা হয় কোরআন তিলাওয়াতের। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। শাসন ব্যবস্থা থেকে অর্থনীতি, শিক্ষা থেকে নারীর ক্ষমতায়ন, সব ক্ষেত্রে বেগম জিয়া সরকারের সংস্কারমূলক কার্যক্রম ইতিবাচক ছাপ ফেলেছে। তার প্রথম সরকারের উদারীকরণ নীতি পরবর্তীতে অর্থনীতির মজবুত ভিত করে দেয়। মেয়েদের অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তিকে বিবেচনা করা হয় নারী শিক্ষার মাইল ফলক হিসেবে। 3 বারের প্রধানমন্ত্রী বেগম জিয়ার শাসনামলের বিভিন্ন সংস্কার কার্যক্রম তুলে ধরছেন ফারুক ভূঁইয়া রবিন। 1991 সালে বাংলাদেশ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরলে দেশের প্রথম নারী সরকার প্রধান হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী ও বিএনপি নেত্রী। 1991 থেকে 96 ও 2001 থেকে 6 এই 2 ভাগে বেগম জিয়ার শাসন আমলকে ভাগ করেন বিশ্লেষকরা। 1991 সালে সরকার প্রধানের দায়িত্ব নেয়ার আগে সংসদে বসা কিংবা প্রশাসন পরিচালনার কোনো অভিজ্ঞতাই ছিল না বেগম জিয়ার। প্রথমবার সরকারে এসে নারী অধিকার, শিক্ষা খাত ও অর্থনৈতিক ব্যবস্থাপনা সহ বেশ কিছু মৌলিক বিষয়ে গুরুত্বপূর্ণ সংস্কার আনেন তিনি। পরিবর্তন আসে শাসন ব্যবস্থায়ও। 3 জোটের রূপরেখার ভিত্তিতে 1991 সালে সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থার পরিবর্তে সর্বসম্মতিক্রমে ফিরিয়ে আনা হয় সংসদীয় সরকার ব্যবস্থা। মুক্তবাজার অর্থনীতি, বেসরকারীকরণকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া, ভ্যাট ব্যবস্থা চালু, রাজস্ব আদায়ের ক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা কমানোর মতো বেশ কিছু সংস্কার আসে অর্থনৈতিক খাতে। ব্যাংক কোম্পানি আইন, আর্থিক প্রতিষ্ঠান আইন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইনের মতো বেশ কিছু আইন বিধি নীতিমালা প্রণয়ন হয় সেই সরকারের সময়, যা ভূমিকা রাখে আর্থিক সুশাসন কাঠামো প্রতিষ্ঠায়। বিদেশি বিনিয়োগ আকর্ষণে তৈরি হয় নতুন রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল। অন্যদিকে ছাত্রীদের বৃত্তি, 10ম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে পাঠদান ভূমিকা রাখে নারী শিক্ষার অগ্রগতিতে। 1996 সালে স্বল্পকালীন ষষ্ঠ সংসদে আন্দোলনরত বিরোধী দলগুলোর দাবির মুখে পাশ হয় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। 2001 সালে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবারও প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া। সন্ত্রাস, জঙ্গিবাদ দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে র্যাব গঠন, দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা তার সরকারের অন্যতম সংস্কার উদ্যোগ হিসেবে বিবেচনা করা হয়। কর্মসংস্থান বাড়ানো, অবকাঠামো খাতে অগ্রগতি, বিনিয়োগ আকর্ষণ, শিক্ষাক্ষেত্রে নকলমুক্ত পরীক্ষা, পরিবেশ সুরক্ষায় পলিথিন ব্যাগ নিষিদ্ধ এ সরকারের উল্লেখযোগ্য কার্যক্রম। এছাড়া যৌতুক প্রথা, এসিড নিক্ষেপ এবং নারী ও শিশু পাচারের মতো অপরাধ ঠেকাতে কঠোর অবস্থানে ছিল সে সরকার। মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যুর হার কমাতে ভূমিকা রাখে সরকারের নীতিকৌশল। সংবিধানের 14দশ সংশোধনীর মাধ্যমে 30টি থেকে 45টিতে উন্নীত করা হয় সংসদে সংরক্ষিত নারী আসন। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। আমরা আবারও যাচ্ছি সহকর্মী আফজালের কাছে। আফজাল, আমাদের সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন তার প্রতিবেদনে বেগম খালেদা জিয়ার যে সংস্কারমূলক কার্যক্রমগুলো সেগুলো তুলে ধরেছিলেন, এবং আমার এখনও মনে আছে যে বেগম জিয়ার 2001 থেকে 6 পর্যন্ত বেশ কিছু পদক্ষেপ ব্যাপক আলোচিত হয়েছিল। আমরা 2025 সালে এসে পলিথিন বন্ধের বিষয়ে কথা বলছি, যেটি পরিবেশ উপদেষ্টা বিভিন্ন সময় বলেছেন।
বেগম জিয়া কিন্তু পলিথিন বন্ধ করে ছিলেন এবং তার শাসনামলে 2001 থেকে 6 পর্যন্ত প্রথম দিকে পলিথিন ব্যবহারের উপর চরমভাবে আসলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল এবং সেটি আসলে মানা হয়েছিল। এবং এর আগে আপনাকে যেটি বললাম যে নকলের বিষয়ে, সেই সময়টা দেশে নকলে একেবারে সয়লাভ হয়ে গিয়েছিল। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এমন কোনো জায়গা নেই, শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে নকল হয়নি। সেই নকলে কিন্তু বন্ধ হয়েছিল। এরপর আবার বিভিন্ন পর্যায়ক্রমে আমরা দেখেছি যে নকলের বিষয়টিও আসলে সামনে এসেছে। এছাড়া সহকর্মী রবিন যেটি বললো যে নারী শিক্ষায় মেয়েদের উপবৃত্তি চালু করা, এই বিষয়টি বেগম জিয়া তার শাসনামলে প্রতিষ্ঠা করে গেছেন, যেটি আসলে অস্বীকার করার উপায় নেই। রাষ্ট্র পরিচালনার বিভিন্ন ক্ষেত্রেই বেগম খালেদা জিয়ার একজন রাষ্ট্রনায়ক হয়ে গেলে, মানে একজন রাষ্ট্রনায়ক যে ধরনের পদক্ষেপ রাষ্ট্রের জন্য নেন সেটি তিনি নিয়েছিলেন এবং যেটির সুফল আমরা এখনো ভোগ করছি। আর বেগম খালেদা জিয়া তিনি যখন রাজনীতিতে আসার পরে তার তো অভিজ্ঞতা খুব একটা ছিল না, কারণ তিনি গৃহবধূ ছিলেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি ছিলেন তখন তো একেবারেই তিনি ঘরের মধ্যে আবদ্ধ ছিলেন, কোনো রাজনীতির কোনো প্রোগ্রামেও তিনি যান নাই। কিন্তু যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদাত বরণ করলেন তখনই তিনি রাজনীতিতে আসলেন, তাও দলের প্রয়োজনে। এবং তিনি যখন রাজনীতিতে আসার পরপরই তাকে নতুন বাস্তবতার মুখোমুখি হতে হলো। এরশাদের পতন আন্দোলনের দিকে তাকে যেতে হলো এবং হটাও এরশাদ আন্দোলনে তিনি সফলভাবে নেতৃত্ব দিয়েছিলেন। তার কারণে তিনি আপসহীনতার খেতাব তখন তিনি পেয়েছেন এবং এরপরে 91 তিনি ক্ষমতা প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী হিসেবে গেলেন। একদম, আসলে আমরা তার বর্ণাঢ্য জীবন নিয়ে একটা আসলে আমাদের স্টোরি আছে, আমরা সেটাও দেখে আসতে চাই। স্বামীর মৃত্যুর পর 80-র দশকে বিএনপির রাজনীতিতে আগমন বেগম খালেদা জিয়ার। এরপর থেকে গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান মুখ হয়ে ওঠেন তিনি। বারবার গ্রেফতার হয়েছেন, জেল খেটেছেন, তবু মাথা নোয়াননি। 1-11 সরকারের সময় কঠিন পরিস্থিতিতেও দেশ ছাড়েননি। তাই তো দেশবাসীর কাছে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। বেগম জিয়ার রাজনৈতিক সংগ্রামের বিস্তারিত তুলে ধরছেন আহমেদ সালেহীন। পুতুলের মতোই সুন্দর, শুরুর জীবনও ছিল অনেকটা পুতুলের মতোই। জন্মের পর বাবা মা শখ করে তাই নামও রেখেছিলেন খালেদা খানম পুতুল। পরে অকুতভয় সেনা কর্মকর্তার সহধর্মিণী, স্বামী জিয়াউর রহমান রাষ্ট্রপতি হলে তিনি হন ফার্স্ট লেডি। এ পর্যন্ত হয়তো অনেকটা ঠিকই ছিল, তবে তার পরবর্তী আখ্যান কেবলই সংগ্রামের। দলের নেতৃত্ব থেকে দেশ ও গণতন্ত্রের কাণ্ডারি হয়ে ওঠেন বেগম খালেদা জিয়া। 1981 সালে বিপদগামী কিছু সেনা সদস্যের হাতে স্বামী জিয়াউর রহমান নিহত হলে দলের হাল ধরতে নতুন সংগ্রামের পথে পা বাড়ান গৃহবধূ বেগম জিয়া। সঙ্গে 2 শিশু সন্তান। সদ্য স্বামীহারা স্ত্রী শূন্য হাতে রাজপথে, ঘর ছেড়ে তখন সাধারণের মাঝে। কোটি মানুষের ভালোবাসা আর আকাঙ্ক্ষায় দায়িত্ব তুলে নেন লাল সবুজের পতাকার। 9 বছর রাজপথে থেকে এরশাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন বেগম জিয়া। টানা আন্দোলন, 1986 সালের একতরফা নির্বাচনে না যাওয়া ও স্বৈরাচার সরকারের কাছে নতি স্বীকার না করে আপসহীনতার প্রশ্নে অটল থাকায় সবার কাছে পরিচিত হন আপসহীন এক নেত্রী হিসেবে। স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলনে 7 বার যাকে গৃহবন্দী করে এরশাদের তৎকালীন সেনা সরকার। 91-এর জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর ক্ষমতায় আসে বিএনপি। বাংলাদেশের ইতিহাসে প্রথম ও মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন বেগম খালেদা জিয়া। তার শাসনামলে প্রতিষ্ঠা পায় সংসদীয় সরকার ব্যবস্থা। যতবারই ক্ষমতায় এসেছেন নারী শিক্ষা ও নারী কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করেন বেগম জিয়া। সাক্ষরতার হার বাড়িয়ে দক্ষ জনবল তৈরিতে স্বামী জিয়াউর রহমানের পথ অনুসরণ করেন তিনি। দেশের অর্থনীতিতে সৃষ্টি হয় নতুন দিগন্ত। ক্ষমতার বাইরে থেকেও সমান তালে দেশের জন্য অবদান রেখে যান বিএনপি নেত্রী। দেশ ছাড়িয়ে বহির্বিশ্বেও আলো ছড়ান বেগম খালেদা জিয়া। গণতান্ত্রিক নেত্রী হিসেবে গ্রহণযোগ্যতা পান আন্তর্জাতিক পরিমণ্ডলেও। 2007 সালে সেনা সমর্থিত ফখরুদ্দিন সরকার ক্ষমতায় এলে সেই থেকে জিয়া পরিবারে শুরু হয় সংকট। রাজনৈতিক দলের অন্যান্য নেতাকর্মীদের মতো বেগম খালেদা জিয়া তার বড় ছেলে তারেক রহমান ও ছোট ছেলে ও আরাফাত রহমান কোকোকে গ্রেফতার করে 11-এর সরকার।
জাতীয় সংসদ ভবন এলাকার সাব জেলে প্রায় 1 বছর বন্দী থাকেন তিনি। কারাবন্দী অবস্থায় ছেলে তারেক রহমানের ওপর নির্যাতন করা হলে অসুস্থ অবস্থায় যুক্তরাজ্যে নির্বাসনে যেতে হয় তাকে। 2014 সালে 10ম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করলে গুলশানের ভাড়া বাসা ফিরোজায় গৃহবন্দী করা হয় বিএনপি নেত্রীকে। এরপর আর সংসদে ফেরা হয়নি বেগম জিয়ার। 2015 সালে ওই গুলশানেই তার রাজনৈতিক কার্যালয়ে আবারও গৃহবন্দী করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। 93 দিন বন্দিদশা কাটিয়ে উঠলেও এর মাঝেই হারাতে হয় ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে। বড় ছেলের প্রবাসে আটকে থাকা আর ছোট ছেলের মৃত্যুতে অনেকটা ভেঙে পড়েন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 2018 সালে জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় কারাদণ্ড হলে বিএনপি নেত্রীকে রাখা হয় পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত কারাগারে। ধীরে ধীরে স্বাস্থ্যের অবনতি হতে থাকে ঠিক সে সময় থেকেই। এরপর কয়েক দফা ভর্তি হতে হয় হাসপাতালে। বয়স ও তার অসুস্থতা বাড়তে থাকলে তৎকালীন আওয়ামী লীগ সরকারের কাছে কয়েক দফা আবেদন ও অনুরোধ জানায় বেগম জিয়ার পরিবার ও বিএনপি। 2 বছর 1 মাস 13 দিন কারাবন্দী থাকার পর শেখ হাসিনার নির্বাহী আদেশে 2 শর্তে 6 মাসের জামিন পান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বন্দিদশা থেকে সাময়িক মুক্তি পেলেও নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে বেশি সময় কাটাতে হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে। বেগম জিয়ার উন্নত চিকিৎসায় বিদেশে নিতে চিকিৎসক পরিবার ও দলের পক্ষ থেকে বারবার আবেদন জানানো হলেও তাতে কর্ণপাত করেননি তৎকালীন প্রধানমন্ত্রী। 24-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের একতরফা ক্ষমতার অবসান ও শেখ হাসিনা পালিয়ে গেলে মুক্ত হন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। উন্নত চিকিৎসার জন্য 2025-এর 7 জানুয়ারি কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যে যান বেগম জিয়া। দ্য লন্ডন ক্লিনিক ও তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নেয়ার 4 মাস পর 6 মে দেশে ফেরেন বিএনপি নেত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন 2 পুত্রবধূ। তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান শাশুড়ি বেগম জিয়ার সঙ্গে 17 বছর পর দেশের মাটিতে তখন পা রাখেন। সংকটাপন্ন অবস্থায় 27 নভেম্বর সিসিউতে নেওয়া হয় বেগম জিয়াকে। অবস্থার অবনতি হলে নেওয়া হয় আইসিইউতে। 17 বছর পর 25শে ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন তারেক রহমান। শেষ সময়ে মায়ের পাশেই ছিলেন বড় ছেলে। 1 মাস 7 দিন পর এভারকেয়ার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের গণতন্ত্রের অগ্রদূত, আপসহীন এক মহিয়সী নেত্রী বেগম খালেদা জিয়া। আহমেদ সালেহীন, সময় সংবাদ। আফজাল, বেগম জিয়ার মহাপ্রয়াণের মধ্য দিয়ে একটি অধ্যায়ের যেমন সমাপ্তি হয়েছে, এখন রাষ্ট্রের একটি বড় দায়িত্ব তার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজা দাফন সম্পন্ন করা এবং রাষ্ট্র সেটি এরই মধ্যে পদক্ষেপ নিয়েছে এবং আগামীকালকে বাদ জোহর মানিক মে অ্যাভিনিউতে দক্ষিণ প্লাজায় তার জানাজা হবে এবং জানাজার পরে 3:30টার দিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম তার কবরের পাশে তার দাফন সম্পন্ন করা হবে এবং পুরো প্রক্রিয়াটি হবে রাষ্ট্রীয় মর্যাদার মধ্য দিয়ে। এবং এই রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের পাশাপাশি তার জানাজায় অংশ নেওয়ার জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত কিন্তু ঢাকার মুখে রওনা দিয়েছেন ঢাকার উদ্দেশ্যে। এর মধ্যে মানুষজন বিভিন্ন জেলা থেকে রওনা দিয়েছেন যেন তারা আগামীকালের যেই জানাজা অনুষ্ঠিত হবে সেখানে তারা অংশগ্রহণ করতে পারেন। আমরা একটু একেবারে মাটিঘাটের অবস্থা দিতে চাই, আমরা বরিশালে যাব, সেখানকার পরিস্থিতি জানাতে সহকর্মী অপূর্ব আছেন। অপু, জানাবেন। সহ গোটা দক্ষিণ অঞ্চলেই আজকে সকাল থেকেই নানান কর্মসূচি পালন হচ্ছে, বিশেষ করে দোয়া মাহফিল, কোরআন মাহফিল করা হচ্ছে, কোরআন খতম করা হচ্ছে। আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন নেতাকর্মীরা অঝরে কাঁদছে, কেউ গুমড়ে গুমড়ে কাঁদছে, কেউ অঝরে তারা কেঁদেছেন। শহরের দলীয় কার্যালয়ে তারা সকাল থেকে অবস্থান নিয়েছিল, কালো ব্যাজ ধারণ করেছিল, জাতীয় কালো পতাকা তারা উত্তোলন করেছে দলীয় কার্যালয়ের সামনে। আমি এই মুহূর্তে আছি বরিশাল নদী বন্দরে রয়েছি। এখান থেকে বিএনপি নেতাকর্মীরা আগামীকালকে বেগম জিয়ার জানাজায় অংশ নিতে নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন বলে জানানো হয়েছে। অনেকেই আসলে যারা যাচ্ছেন বা যাবে আজকে তারা দলীয়ভাবে যে সবাই জোট বেঁধে যাচ্ছে বিষয়টি এমন নয়। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন শিকদার জানিয়েছে তারা শোকে মুহ্যমান।
নেতাকর্মীরা যে যার মতন করে ছুটছেন রাজধানী ঢাকার উদ্দেশ্যে। সড়ক পথে কেউ যাচ্ছেন, কেউ নৌপথে যাবেন। সাধারণত বরিশাল নদীবন্দর থেকে লঞ্চ ছাড়ে রাত 9টার দিকে ছাড়ে। আজকে বরিশাল নদীবন্দর থেকে 4টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। গত 2 দিন লঞ্চ চলাচল বন্ধ ছিল। আপনি জানেন যে ঘন কুয়াশা, সেই সাথে সাথে শৈত্যপ্রবাহ চলছে। এই শীতের ভিতরে গত 2 দিন লঞ্চ বন্ধ ছিল। আজকে থেকে লঞ্চ আবার চলাচল শুরু করেছে। 4টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে, রাত 9টার পর ছেড়ে যাবে। সেই শীত উপেক্ষা করেই কেউ লঞ্চে করে, কেউ সড়ক পথে গাড়িতে করে ঢাকার উদ্দেশ্যে তারা রওনা হয়েছেন। সিনিয়র নেতারা এরই মধ্যে বেশিরভাগই তারা সড়ক পথেই রওনা হয়েছেন। আর অনেক দ্বিতীয় বা অন্য নেতারা তারা নৌপথে লঞ্চে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। অনেকেই এসেছেন, অনেকেই আবার রাত 8:30টার পরে আসবেন, যেহেতু লঞ্চ ছাড়বে রাত 9টা থেকে। নেতারা বলছেন যে বেগম জিয়ার এই যে মৃত্যুতে তারা শোকে মুহ্যমান। তিনি বরিশালে বেশ কয়েকবার প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এবং বিরোধী দলীয় নেতা থাকা অবস্থায় বরিশালে বেগম খালেদা জিয়া বেশ কয়েকবারই এসেছেন। বরিশালের উন্নয়নে, বিশেষ করে বরিশালের 6 জেলাকে ঘিরে বরিশালের বিভাগ করা, বিভাগ ঘোষণা দেয়া, বরিশাল সিটি কর্পোরেশন ঘোষণা দেয়া, বরিশালের বিকেএসপি, এগুলো সবই বেগম জিয়ার হাত ধরে হয়েছে। সেজন্য বরিশালের উন্নয়ন বেগম খালেদা জিয়ার অনেক অবদান রয়েছে। এখানকার দলীয় নেতাকর্মীদের বাইরেও সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা আসলে শোকে মুহ্যমান। কেউ দেখেছি আমরা সকাল থেকে এ নিয়ে আলোচনা চলছে। বিএনপির দলীয় কার্যালয়, সদরে যে দলীয় কার্যালয় রয়েছে, সেই দলীয় কার্যালয়ে আজকে সেই সকাল থেকেই বিকেল পর্যন্ত নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়ে তারা কথা বলেছেন। এবং আগামী 3 দিন যেহেতু শোক ঘোষণা করা হয়েছে, বিস্তারিত কর্মসূচি, কেন্দ্র ঘোষিত কর্মসূচির পাশাপাশি বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জায় প্রার্থনা করা হচ্ছে। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় করে বিশেষ দোয়া মোনাজাত করা হচ্ছে। সেই সাথে সাথে বিভিন্ন মন্দিরে বিশেষ প্রার্থনার, বেগম জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। মসজিদে দোয়া মোনাজাত করা হচ্ছে। নেতাকর্মীরা বলছেন যে তার এই মৃত্যুতে, বিশেষ করে এই মুহূর্তে দেশে সংকটকালীন একটা মুহূর্ত চলছে, ক্রান্তিলগ্ন চলছে, ঠিক এই সময়টাতে বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণ তার দলের তো বটেই, গোটা দেশের জন্যই একটি সংকট নিয়ে এসেছে। এবং এই যে অপূরণীয় ক্ষতি, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে, যেটি আসলে কোনোভাবেই ঘোচানোর নয়। দেশবাসীর সাথে সাথে বিএনপির সিনিয়র নেতারা এই ক্ষতকে, এই শোককে কাটিয়ে কিভাবে উঠবে, সেটি আসলে তারা এই মুহূর্তে শোকে যেহেতু মুহ্যমান রয়েছে। আর বরিশাল নদীবন্দর থেকে বিভিন্ন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা ঢাকার উদ্দেশ্যে আর রাতে রওনা হবে। আগামীকালকে জানা যায় তারা অংশ নিতে সেখানে যেতে চাচ্ছে। তো বরিশাল নদীবন্দর থেকে আপাতত আমার কাছে এই সন্ধ্যায় সবশেষে এতটুকুই খবর ছিল। আফজাল, বরিশালের মতো শুধুমাত্র বরিশাল না, বেশি বিভিন্ন প্রান্ত থেকে আসলে ঢাকার উদ্দেশ্যে মানুষজন রওনা দিচ্ছেন। এবং শুধু বাংলাদেশের মানুষই নয়, রাজনৈতিক নেতৃবৃন্দ বা সমর্থকেই নয়, দেশের বাইরে থেকেও বিভিন্ন দেশের নেতারাও কিন্তু পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী আসবেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসবেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আসবেন, ওইদিকে মালদ্বীপের রাষ্ট্রদূতের প্রতিনিধি আসবেন এবং ভুটানের রাষ্ট্রদূতও আসবেন, এমনটি খবর এখন পর্যন্ত পেয়েছি। আর তার মৃত্যুতে আমরা দেখেছি যে বিশ্বের বহু নেতাই শোকবার্তা জানিয়েছেন। জাতিসংঘের তরফ থেকে শোকবার্তা পাঠানো হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডা, মিশর, ফিলিস্তিন। বিশেষ করে বেগম খালেদা জিয়া শুধুমাত্র বাংলাদেশের নেত্রী নন বা জাতীয়তাবাদী দলের নেত্রী নন, তিনি তার যে রাষ্ট্র পরিচালনার সময় তিনি বিশ্ব নেতৃত্বে, তার বিশ্ব পরিমণ্ডলে তার যে নেতৃত্বের ছাপ তিনি রেখে গিয়েছেন। সে কারণে এবং বিশ্বের আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও তার এই মৃত্যুর সংবাদ খুবই গুরুত্ব দিয়ে কিন্তু ছাপিয়েছে। এবং আজকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পুরো দেশ এবং দেশের মানুষ, জাতীয়তাবাদীর আদর্শে যারা বিশ্বাস করেন তারা এবং বিএনপির নেতাকর্মী সমর্থকরা, তারা এমনকি যারা আদর্শবাদী বিশ্বাস করেন না তাদেরকেও আমরা দেখেছি বেগম জিয়ার মৃত্যুতে হাসপাতালে ছুটে গেছেন। তারাও তাদের স্মৃতিচারণ করছেন। বেগম জিয়া আসলে ঠিক কেমন অবদান রেখে গেছেন এই গণতন্ত্রের জন্য,
আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি যেভাবে লড়াই করেছেন সেই বিষয়গুলো কিন্তু আসলে নেতাদের মুখে আসলে আমরা তাকে আওয়ামী লীগের আক্রোশের শিকার হয়েছে, বিশেষ করে শেখ হাসিনার ব্যক্তিগত আক্রোশের শিকার হয়েছে। তাকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল 2010 সালের নভেম্বরে, এবং সে সময় কান্না জড়িত কণ্ঠে তিনি প্রেস ব্রিফিং করেছেন, এবং সেটি যদিও তখন আদালতের দোহাই দিয়ে তাকে ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমরা শেখ হাসিনার বক্তব্য শুনেছি, খুবই দম্ভ করে বলেছেন যে তাকে সেনা নিবাসের বাসা থেকে বের করে দেওয়া হয়েছে। সেই বিষয়গুলো আসছে, এবং তার যে গণতন্ত্রের জন্য সংগ্রাম সেই বিষয়গুলো আসছে। পুরো 43 বছরের রাজনীতিতে তার যে বর্ণাঢ্য ক্যারিয়ারের বিষয়গুলোই আসছে, এবং তার সবচেয়ে মূলে যেটি ছিল, তিনি সবার আগে দেশের মানুষের কথা ভেবেছেন, গণতন্ত্রের কথা ভেবেছেন। এবং 5 আগস্টের পরে তিনি যখন ছোট করে একটি বক্তব্য দিয়েছেন, তিনি বলেছিলেন 7 আগস্টের 2024 সালের 7 আগস্ট তিনি পল্টনের জনসভায় সংক্ষিপ্ত ভিডিও বার্তায় বক্তব্য দিয়েছেন। তার মূল কথা ছিল যেটি ছিল, তিনি প্রতিহিংসা, প্রতিশোধ পরায়ণ নয়, ভালোবাসা দিয়ে এবং জ্ঞানভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। যে ভিন্ন মতাদর্শের যে রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের মুখে শুনেছি আমরা। আবারও আসবো নিশ্চয়ই আফজাল। গৃহবধূ থেকে আপসহীন দেশনেত্রী, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তাই তো বেগম খালেদা জিয়ার এই যাত্রা ছিল এক মহাকাব্যের মতো। তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রতিটি অধ্যায়ে তিনি ছিলেন অপ্রতিরোধ্য ও অনমনীয়, ছিলেন দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন। আমি যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি। আমাকে জেল বা সাজার ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমি মাথা নত করব না। বাংলাদেশের রাজনীতিতে কিছু উপাধি কালের প্রবাহে ইতিহাসে পরিণত হয়। আপসহীন নেত্রী, এই অভিধাটি তেমনই এক রাজনৈতিক পরিচয় যা সবচেয়ে বেশি উচ্চারিত হয় বেগম খালেদা জিয়ার নামের সাথে। এটি কোনো আনুষ্ঠানিক পদবি নয়, বরং দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, আন্দোলন, কারাবরণ ও কঠোর সিদ্ধান্তের মধ্য দিয়ে গড়ে ওঠা এক পরিচয়। প্রশ্ন হলো, কেন তাকে এই নামে ডাকা হয়? কোন কোন ঘটনা, সিদ্ধান্ত ও অবস্থান তাকে এই আপসহীন ইমেজে প্রতিষ্ঠিত করেছে? চলুন সেই ইতিহাসেই ফিরে তাকানো যাক। 1981 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর বেগম খালেদা জিয়া নিজেকে আবিষ্কার করেন গভীর অনিশ্চয়তার মধ্যে। রাজনৈতিক অভিজ্ঞতা না থাকা এক গৃহবধূ 2 সন্তান নিয়ে হঠাৎই দেশের অন্যতম আলোচিত রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি হন। ঠিক সেই সময় দেশে চলছিল হোসেন মোহাম্মদ এরশাদের সামরিক শাসন, যেখানে রাজনীতি মানেই ছিল ভয়, দমন পীড়ন ও কারাবরণ। এই প্রেক্ষাপটে 1984 সালে বিএনপির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব নেওয়া সহজ কোনো সিদ্ধান্ত নয়। অনেক ইতিহাসবিদদের মতে সামরিক স্বৈরশাসনের মুখে দাঁড়িয়ে রাজনীতিতে সক্রিয় হওয়ায় ছিল তার আপসহীন মানসিকতার প্রথম প্রকাশ। 1980-র দশকে এরশাদ বিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা তাকে আপসহীন নেত্রী হিসেবে পরিচিত করে তোলে। 7 দলীয় জোটের নেতৃত্বে থেকে তিনি ধারাবাহিকভাবে সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যান। এই সময় তিনি একাধিকবার গ্রেপ্তার হন 1983, 1984 এবং 1987 সালে। এমনকি 1987 সালে কার্যত গৃহবন্দী অবস্থায় থেকেও আন্দোলন বন্ধ করেননি। কোনো সামরিক সরকারের সঙ্গে সমঝোতায় না যাওয়ার সিদ্ধান্ত ছিল তার রাজনৈতিক অবস্থানের মূল ভিত্তি। বিশ্লেষকদের মতে এখানেই তার আপসহীনতার পরিচয় সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে। 1990 সালের গণঅভ্যুত্থানে বেগম খালেদা জিয়া ছিলেন আন্দোলনের প্রধান নেতৃত্বের একজন। এই সময় দেশজুড়ে সেনা শাসনের অবস্থান ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি ছিল সর্বজনীন। এই আন্দোলনে ক্ষমতার ভাগাভাগি কিংবা ব্যাকডোর কোনো সমঝোতায় না গিয়ে তিনি সরাসরি এরশাদের পতনের দাবিতে অনড় থাকেন। শেষ পর্যন্ত গণ আন্দোলনের মুখে এরশাদ পদত্যাগে বাধ্য হন। অনেক বিশ্লেষক মনে করেন এই পর্যায়ে তার আপসহীন অবস্থান নিয়ে আন্দোলনের বিশ্বাসযোগ্যতা বাড়িয়েছিল। সালের নির্বাচনে বিজয়ী হয়ে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন। এ সময় তিনি রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা বজায় রেখে ক্ষমতা কুক্ষিগত করতে পারতেন, কিন্তু দ্বাদশ সংশোধনীর মাধ্যমে সংসদীয় গণতন্ত্রে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি ছিল ক্ষমতার প্রশ্নে আপোষ না করে গণতান্ত্রিক নীতির পক্ষে দৃঢ় অবস্থানের একটি বড় দৃষ্টান্ত। এখান থেকেই তার নীতি প্রশ্নে কঠোর ভাবমূর্তি আরও সুদৃঢ় হয়। 2001 থেকে 2006 সাল পর্যন্ত শাসনামলে তিনি জোট রাজনীতি, বিরোধী আন্দোলন, আন্তর্জাতিক চাপ এবং নানা সমালোচনার মুখে পড়েন। তবে সমালোচকদের মতে এই সময়েও তিনি রাজনৈতিক সিদ্ধান্তে খুব কম ক্ষেত্রেই নমনীয় হন। সমর্থকদের ভাষায় নীতিগত প্রশ্নে আপোষ না করাই ছিল তার রাজনৈতিক দর্শন। আর সমালোচকদের মতে এই কঠোরতায় অনেক সময় সংঘাত বাড়িয়েছে। তবু আপসহীন পরিচয়টি এই সময় আরও জোরালো হয়।
2013 থেকে 2018 সাল পর্যন্ত সময়টি ছিল তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। রাজনৈতিক সহিংসতা, মামলা, গৃহবন্দিত্ব এবং শেষ পর্যন্ত কারাদণ্ড সবকিছুই এই সময়ে ঘটে। 2018 সালে দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাবন্দী থাকা অবস্থায় এবং গুরুতর অসুস্থতার মধ্যেও তিনি সরকারের প্রস্তাবিত বিভিন্ন সমঝোতা বা বিকল্প পথ গ্রহণ করেননি। তার দল প্রকাশ্যেই জানায় তিনি আপোষের রাজনীতিতে বিশ্বাসী নন। এই অবস্থানে তার আপোষী নেত্রী পরিচয়কে আরও দৃঢ় করে তোলে। রাজনীতিতে আপোষহীনতা কখনো প্রশংসিত হয়, কখনো সমালোচিত। তবে ইতিহাসের বিচারে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ছিল মূলত প্রতিরোধ, দৃঢ় সিদ্ধান্ত এবং নীতিগত অনমনীয়তার গল্প। সামরিক শাসনের বিরুদ্ধে দাঁড়ানো থেকে শুরু করে কারাবরণের মধ্যেও সমঝোতা প্রত্যাখ্যান, প্রতিটি অধ্যায়েই তিনি আপোষ না করার পথ বেছে নিয়েছেন। এই কারণেই বাংলাদেশের রাজনৈতিক অভিধানে বেগম খালেদা জিয়া কেবল একজন সাবেক প্রধানমন্ত্রী নন, বরং আপোষী নেত্রী নামেই বেশি পরিচিত। তার অনন্য রাজনৈতিক চরিত্র